আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা থেকে সামনের দিকে যাব ইনশাল্লাহ। আর পিআরবির খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা পড়ব। ধৈর্য সহকারে শুনি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আজকের এই লাইভ ক্লাসে একটু প্রবলেম হওয়ার জন্য। ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ এটা ঠিক হয়ে গেছে অলরেডি। আপনারা অলরেডি লাইভে ঢুকে পড়ছেন। যারা জুম ক্লাসে ঢুকতে পারেন নাই অলরেডি, তারা আছে লাইভে যাবেন। লাইভ ছাড়া অন্য জায়গা ঢোকার কোনো সুযোগ নাই। একটু সমস্যা, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আমরা আমরা হচ্ছে আজকে কার্যবিধি আইনে আচ্ছা, প্রশ্ন একটু পরে করো ভাই, ক্লাস শেষে প্রশ্ন করো, উত্তর দেবো ইনশাল্লাহ। কার্যবিধি আইনের 54 ধারা থেকে ইনশাল্লাহ সামনের দিকে যাব। তবে 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 হচ্ছে আজকে আমরা কার্যবিধি আইনের একটু রিভিশন দিই, তারপরে মূল ধারাটা আমরা পড়বো বন্ধুরা। ফৌজদারি কার্যবিধি আইনে মোট 565টি ধারা আছে। তার মধ্যে 4 ধারায় যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো বলছে, এই সংজ্ঞাগুলোটা আমাদেরকে একটু রিভিশন দেই। চারির একের কতে বলতেছে যে আপনার অ্যাডভোকেট। অ্যাডভোকেট হচ্ছে 3 প্রকার। চারির একের কয়ের ক, যেটা আর কি, কয়ের কতে বলতেছে অ্যাটর্নি জেনারেল। চারির খতে বলতে একের খতে বলতেছে আপনার জামিনযোগ্য, জামিনের অযোগ্য অপরাধ যেটা। চারির একের গতে অভিযোগ, চারির একের জতে হচ্ছে নালিশ, চারির একের টতে হচ্ছে অনুসন্ধান, চারির একের ঠতে হচ্ছে আপনার তদন্ত, চারির একের চতে আমলযোগ্য অপরাধ, চারির একের ঢাকার ডতে হচ্ছে আমলের অযোগ্য অপরাধ, চারির একের ততে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চারির একের ধতে হচ্ছে থানা, আহ চারির একের ধতে হচ্ছে থানা। এরপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফৌজদারি কার্যবিধি আইনের 11 ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারায় আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, ফৌজদারি কার্যবিধি আইনের 22 এবং 25 ধারায় জাস্টিস অফ দ্য পিস সম্পর্কে আলোচনা করছে। ফৌজদারি কার্যবিধি আইনের 35 ধারায় আপনাকে বলতেছে যে একজন ব্যক্তি একটি মামলায় একাধিক অপরাধে দণ্ডিত হলে তার দণ্ড ভোগের বিধান কি। আর 35-এর কতে বলতেছে একজন ব্যক্তি যে সময়টুকু কারা হেফাজতে থাকবে, ওই সময়টুকু হচ্ছে আপনার কি হবে, জেলের সময় থেকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 42, ফৌজদারি কার্যবিধি আইনের 42 থেকে 45 ধারা, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4র্থ অধ্যায়, ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করা। ম্যাজিস্ট্রেট পুলিশকে আপনার সাহায্য করা। এখানে 42 ধারায় বলতেছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা মোতাবেক দুইটি ক্ষেত্রে সাহায্য করবে। যা 42-এর কতে বলতেছে গ্রেপ্তার করার ক্ষেত্রে বা পলায়ন প্রতিরোধ করার ক্ষেত্রে। আর 2 নম্বরে আপনাকে বলতেছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে সরকারি খাল, টেলিফোন, টেলিগ্রাফ এগুলোর যদি ধ্বংস সাধন হয় সেই ক্ষেত্রে রক্ষা করার জন্য সাহায্য করতে বাধ্য থাকবে। একটা জিনিস আমরা এখানে মনে রাখবো, যদি সাহায্য না করে দণ্ডবিধি আইনের আপনার এই 187 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। আর 44 ধারায় বলতেছে যে 36টি অপরাধের সংবাদ দিয়ে জনসাধারণ বাধ্য থাকবে। তবে কোনো জনসাধারণ যদি হয়রানির উদ্দেশ্যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেয়, সেটা ওই জনসাধারণ শাস্তির আওতায় আনা যাবে দণ্ডবিধির 182-তে। একটা সংবাদ পুলিশ অফিসারের কাছে দিলে তার সত্যতা বা তার গ্রহণযোগ্যতা প্রমাণ করার দায়িত্ব ওই জনসাধারণের উপর ডিপেন্ড করবে। 45 ধারায় বলতেছে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার, খাজনা আদায়কারী, হ্যাঁ, তারপর আছে আড়তদার, এরা অপরাধের সংবাদ দিয়ে সাহায্য করবে কাকে? পুলিশকে। যদি সংবাদ না দেয় এরা হচ্ছে বাধ্য ব্যক্তি, এরা দণ্ডবিধি আইনের
176 ধারা মোতাবেক তারা অপরাধ করছে বলে গণ্য হবে। 45 ধারায় কতিপয় অপরাধের কথা বলতেছে, যেমন চুরির সংবাদ, ডাকাতির সংবাদ, ঠগের সংবাদ, অপমৃত্যুর সংবাদ, ফেরারি আসামির সংবাদ, হ্যাঁ, এই তারপরে আমলযোগ্য অপরাধের সংবাদ, জামিনের অযোগ্য অপরাধের সংবাদ, এই ধরনের সংবাদ দিয়ে সহায়তা করবে কাকে? পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে। যদি না দেয়, 176 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। 176 ধারা মোতাবেক অপরাধ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। তো এখানে আমাদের এই যত ধারা পড়লাম তার মধ্যে 60 ধারা এবং এই 45 ধারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুটো ধারা থেকে রিটেনে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশে থেকে যায়। বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের আপনার 46 থেকে 67। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের নাম হচ্ছে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার। এই অধ্যায় থেকে আমাদের রিটেনে কিন্তু পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এবং যেহেতু আমরা পুলিশের চাকরি করি, আমাদের গ্রেপ্তার রিলেটেড বিষয়গুলো ভালো করে জানতে হবে। গত ক্লাসে আমরা 46 থেকে 53 ধারা পর্যন্ত পড়েছি, এবং এর মাঝে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি বলেছি। 46 ধারায় গ্রেপ্তারের বেসিক্যালি পদ্ধতি বা সংজ্ঞার কথা বলছে, যে এইভাবে গ্রেপ্তার করা যাবে। 47 ধারায় বলতেছে আসামি কোনো গৃহে প্রবেশ করলে সেখানে অনুমতি নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করতে হবে। 48 ধারায় বলতেছে অনুমতি না দিলে দরজা জানলা ভাঙিয়ে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার করতে হবে। আর 50 ধারায় আপনাকে বলতেছে 49 ধারায় আপনাকে বলতেছে যে এই ভাই, ক্যামেরা দরকার নাই, ক্যামেরা থাক না, আমি বাইরে থেকে ডিউটি করে আসছি ভাই, শরীরটা অত্যন্ত টায়ার্ড, ঠিক আছে কিনা? এই ক্যামেরা থাকে দেখে, আজকে না দেখেন সমস্যা নাই, তো একটু শোনেন প্লিজ। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 49 ধারায় আপনাকে বলছে যে গ্রেপ্তার করে যদি আপনি বাধাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে দরজা জানলা ভাঙিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে এখানে একটা নোট আপনারা মনে রাখবেন, যে কোনো ঘরের মধ্যে যদি কোনো পদ্মাশীল মহিলা থাকে, সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে বলতেছে যে দরজা জানলা ভাঙিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না। এখানে আমাদের আর একটা নোট মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার এই সব সময় সদর দরজা জানালা ভাঙিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। পিছনের দরজা জানালা ভাঙিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ করা হয়েছে। কোথায় লেখা আছে? ভাষ্যতে লেখা আছে এটা। আর একটা জিনিস আমরা মনে রাখবো, 50 ধারায় গতকাল শিখেছি যে এই গ্রেপ্তার করার ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ বা বাড়াবাড়ি কিছু করা যাবে না। যদি অতিরিক্ত বা বল প্রয়োগ বাড়াবাড়ি করা হয়, সেক্ষেত্রে এটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে। এবং বিশেষ করে এই 50 ধারায় মহিলাদের হাতে হ্যান্ডকাপ পরানো যাবে না, শিশুদের হাতে হ্যান্ডকাপ পরানো যাবে না, বয়স্ক বৃদ্ধ লোকের হাতে হ্যান্ডকাপ পরানো যাবে না। অর্থাৎ এই অতিরিক্ত বাড়াবাড়ি করা কার্যবিধি আইনের 50 ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। 51 ধারায় আছে আটক ব্যক্তির দেহ তল্লাশি করতে হবে এবং তাকে একটা তালিকা করে রসিদ দিতে হবে। 52 ধারায় বলতেছে মহিলার দেহ তল্লাশি করতে হবে গ্রেপ্তার করার পরে। তবে মহিলার দেহ তল্লাশি করার ক্ষেত্রে আপনাকে মহিলা দ্বারা দেহ তল্লাশি করতে হবে এবং শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আপনি যদি শালীনতা নষ্ট করেন এই মহিলার দেহ তল্লাশি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা মনে রাখবেন, দণ্ডবিধির 354 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। কত? দণ্ডবিধির 354 ধারা মোতাবেক আপনি অপরাধী হবেন। আর পুলিশ অফিসার এরকম কোনো কাজ করলে পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। কার্যবিধি আইনের 53 ধারায় পড়ছি যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে আপত্তিকর অস্ত্র পাওয়া গেলে তখনকার কার্যপদ্ধতি কি হবে? হ্যালো ভাই, বলেন। পরে পরে কথা বলি ভাই, ক্লাসে আছি, হ্যাঁ। আচ্ছা, 53 ধারায় বলতেছে যে আপত্তিকর অস্ত্র পাওয়া গেলে তখনকার কার্যপদ্ধতি কি? এটা যত দ্রুত সম্ভব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের নিকট এগুলো হচ্ছে আপনাকে হাজির করতে হবে। এই পর্যন্তই বেসিক্যালি আপনাদেরকে আমি পড়াইছিলাম। এখানে আর একটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, এগুলো রিটেন পরীক্ষায় আসবে, যে কোনো আসামিকে আপনি গ্রেপ্তার করার পর টাকা খাইয়ে যদি আসামিরে ছাড়িয়ে দেন, দণ্ডবিধির 200, আপনিও বলেন, আপনি জোরে জোরে বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে, দণ্ডবিধির 212-তে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। যদি যে ব্যক্তি টাকা দেবে সেই ব্যক্তি 213-তে অপরাধ করছেন বলে গণ্য হবে। যে ব্যক্তি টাকা দেবে সেই ব্যক্তি 214-তে অপরাধ করছে বলে গণ্য হবে। অন্যায়ভাবে কোনো আসামিকে গ্রেপ্তার করার পরে যদি আপনি বিচারার্থে আদালতে সোপর্দ করেন, 220 ধারা মোতাবেক আপনি পুলিশ অফিসার অপরাধ করছেন বলে গণ্য হবে।
খাম খুশি মতো খাম খেয়াল খুশি মতো গ্রেপ্তার করা যাবে না। দণ্ডবিধি আইনের 221 বলতিছে, গ্রেপ্তারযোগ্য আসামি যদি পুলিশের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, পুলিশ যদি এই আসামিকে না ধরে, 221 ধারায় পুলিশ অপরাধ করছে বলে গণ্য হবে। দণ্ডপ্রাপ্ত ফেরারিভুক্ত আসামিকে, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার না করলে দণ্ডবিধি আইনের আপনার এই 222 অপরাধ করছেন বলে গণ্য হবে। গ্রেপ্তার করছেন ভালো কথা, আপনার দায়িত্ব কর্তব্য অবহেলার কারণে আসামি পালিয়ে গেছে, এই জন্য আপনি দণ্ডবিধি আইনের 223 অপরাধ করছেন বলে গণ্য হবে। আসামি গ্রেপ্তার করার সময় আসামি নিজেই যদি বাধা দেয়, গ্রেপ্তারে বাধা দেয়, পলায়নের চেষ্টা করে বা পলায়ন করে, ওই আসামি দণ্ডবিধির 224 অপরাধ করছে বলে গণ্য হবে। গ্রেপ্তারের ক্ষেত্রে আসামি বাধা দেয়নি ভালো কথা, আসামির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রেপ্তারে বাধা দিয়েছে, পলায়তে সহায়তা করছে, সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি দণ্ডবিধির 225 অপরাধ করছে বলে গণ্য হবে। আর একটা জিনিস আমরা মনে রাখবো, যেখানে পুলিশ অপরাধী হবে বা দণ্ডিত হবে, সেখানে সবসময় আমরা একটা নোট ব্যবহার করব, পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই পর্যন্ত আপনাদেরকে আমি পড়াইছিলাম এবং প্রায় 5-10টা প্রশ্ন বলছিলাম যে এখান থেকে গ্রেপ্তার রিলেটেড এই প্রশ্নগুলো আসবে। আজকে কার্যবিধি আইনের 54 ধারা থেকে আমরা পড়বো। কার্যবিধি আইনের আমরা পড়তেছি ফৌজদারি কার্যবিধি আইনের 5ম অধ্যায়, গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার। এই অধ্যায়টাতে বেসিক্যালি আলোচনা করা হয়েছে একজন পুলিশ অফিসার কিভাবে একজন আসামিকে গ্রেপ্তার করবে। শুধু পুলিশ অফিসারের কথাই বলেনি, এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে একজন জনসাধারণও কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে এবং তার গ্রেপ্তারের আইনগত ভিত্তিটা কি সেটাও এখানে আলোচনা করা হয়েছে। এবং কোনো পুলিশ অফিসার আসামিকে গ্রেপ্তার করার পরে আসামি যদি পলায়ন করে বা পালিয়ে যায়, সেই ক্ষেত্রে পুলিশের করণীয় কি সেটা আলোচনা করা হয়েছে কার্যবিধি আইনের 66 এবং 67 ধারায়। এই অধ্যায়ে আরো আলোচনা করা হয়েছে যে ম্যাজিস্ট্রেট কখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে এবং পরোয়ানা ইস্যু করতে পারবে, সেটা আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 64 এবং 65 ধারায়। আজকে আমরা এই বিষয়গুলোই পড়বো। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা বন্ধুরা। এই ধারা আপনাদেরকে ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করতে হবে। আপনি যদি পুলিশের পদোন্নতি পরীক্ষার্থী হয়ে থাকেন, 54 ধারা যদি আপনার মুখস্থ না থাকে, আপনার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। সুতরাং এটাকে আপনাকে মুখস্থ করতে হবে। এটা ওই যে আপনারা জানেন যে সিপসোডারিয়া, এই সংকেতের মাধ্যমে মুখস্থ করতে পারেন, অথবা আরেকটা সিস্টেম আছে, এই 9টা পয়েন্ট আপনাকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। সিপস যদি এই যে দেখবেন এই ক্যাডেট গাইড এই প্রশ্নটা আছে যে সিপসোডারিয়ার ব্যাখ্যা লেখো। এই সিপসোডারিয়ার ব্যাখ্যা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা। যদিও ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায় পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তার আইন সিদ্ধ বা আইনে বৈধতা দেছে, কিন্তু 54 ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে হাইকোর্ট বলছে যে এটাকে কি করতে হবে, সীমিত করতে হবে। কেননা অনেক সময় 54 ধারার গ্রেপ্তার কি হয়, আপনার অপব্যবহার হয় বা পুলিশের ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা একটা ছন্দের মতো করে পড়বো, আগে ওটা ছন্দটা পরে বলি। প্রতিটা পয়েন্ট আপনাকে মুখস্থ করতে হবে। 1 নম্বরে বলতেছে যে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে এইরূপ সন্দেহে অথবা আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া গেছে এইরূপ সন্দেহ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে পাওয়া যায়, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার কার্যবিধি 54 ধারা মোতাবেক তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন এমসিকিউ হতে পারে 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার পারে কোন পদের অফিসার, এমসিকিউ সকল পদমর্যাদার অফিসার গ্রেপ্তার করতে পারে। কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? 9টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে 1 নম্বরে বলতেছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে এমন সন্দেহে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে 54 বলতেছে। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে কার্যবিধির 151 ধারা কি? 151 ধারাও কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এই দুটো ধারার মধ্যে মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে এমন সন্দেহে বিনা পরোয়ানায় গ্রেপ্তার হচ্ছে 54 ধারা। আর এই 151 ধারার মূল যে কথা সেটা হচ্ছে আমলযোগ্য অপরাধ করছে, অলরেডি করে ফেলছে এমন সন্দেহে বিনা পরোয়ানায় গ্রেপ্তার হচ্ছে 151 ধারা। কথা বুঝতে পারছেন? 54 ধারা হচ্ছে পরে আর 51 ধারা হচ্ছে আপনার আগে। আশা করি আমার কথা মনে হয় ইনশাল্লাহ আপনারা এখানে বুঝে ফেলছেন। আরে আল্লাহ রে, খুবই দুঃখজনক, এই জুমের বিষয়টা তো খুবই হাস্যকর হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা এখানে আর একটা বিষয় আপনারা 2 নম্বরে দেখেন যে আইনসঙ্গত অজুহাত ব্যতীত কারো কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি পাওয়া গেলে এই ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তবে এই আপনার কাছে যে ঘর ভাঙার সরঞ্জামাদি পাওয়া গেছে, এর যুক্তিসঙ্গত অজুহাত প্রমাণ করার দায়িত্ব ওই ব্যক্তির উপর বর্তাবে। কোন ব্যক্তি?
এখানে বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার এই যার কাছে এই জিনিসটা পাওয়া যাচ্ছে তাকেই প্রমাণ করতে হবে যে সে আসলে ঘর ভাঙার জন্য যায়নি। তো রিটেনে এরকম প্রশ্ন আসতে পারে যে ক নামক ব্যক্তি ঘর ভাঙার সরঞ্জামাদি নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, থানার এএসআই তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো। তার কাজের আইনগত ভিত্তি কি? তার কাজের আইনগত ভিত্তি হচ্ছে এই কার্যবিধি আইনের 54 ধারা, মনে থাকবে। আর এই ক্ষেত্রে যে ঘর ভাঙার সরঞ্জামাদি তার কাছে পাওয়া গেছে, তার যুক্তিসঙ্গত অজুহাত প্রমাণ করার দায়িত্ব কার উপর বর্তায় বলেন তো? বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার এই যে ব্যক্তিকে ধরা হবে এই ব্যক্তির উপরই বেসিক্যালি আপনার বর্তাবে। আশা করি আমার কথা বুঝছেন। এর পরবর্তী কোশ্চেনে পয়েন্টে চলে যাব, যেখানে বলতেছে যে এই কার্যবিধি অনুসারে অথবা সরকার যাকে অপরাধী বলে ঘোষণা করছে, অর্থাৎ প্রোক্লেম অফেন্ডার, অর্থাৎ যে ব্যক্তিকে সরকার ঘোষিত অপরাধী হিসেবে চিহ্নিত করছে, এই সকল ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। এই সকল ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 54 ধারায়। 4 নম্বর পয়েন্টে বলছে দেখেন যে চোরাই বলিয়া যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যাইতে পারে অথবা যার কাছে চোরাই মাল আছে বলে এইরূপ সন্দেহ করা হয় এমন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এখন তুমি জানো না যে চোরাই মাল কোনগুলো ভাই? চোরাই মাল হচ্ছে দণ্ডবিধি 410 ধারায় বলতিছে যে 5 প্রকারের মালামাল আছে চোরাই মাল। এমসিকিউ, কয় প্রকারের মালামাল? 5 প্রকারের মালামাল। অর্থাৎ 378 ধারা অনুসারে চুরির মাধ্যমে যে মালামাল হস্তান্তরিত হয়েছে, এরপরে হচ্ছে 382-তে বলপূর্বক আদায়ের মাধ্যমে যে সব মাল হস্তান্তরিত হয়েছে, 390-তে দস্যুতার মাধ্যমে যে মাল হস্তান্তরিত হয়েছে, 403-এ অসাধুভাবে আত্মসাতের মাধ্যমে যে মাল হস্তান্তরিত হয়েছে, আর 405-এ অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে যে মাল হস্তান্তরিত হয়েছে। এই 5 প্রকারের মালামাল হচ্ছে চুরাই মাল। আর এই 5 প্রকারের মাল যার কাছে পাওয়া যাবে সে দণ্ডবিধির 411 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। আর এই 5 প্রকারের মাল যার কাছে আছে বলে সন্দেহ হবে এই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে হচ্ছে 54 ধারায়। কথা ক্লিয়ার কিনা? 5 নম্বর পয়েন্টে বলতিছে যে পুলিশের কাজে বাধাদানকারী ব্যক্তিকে অথবা পুলিশের হেফাজত থেকে পালিয়েছে এমন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 6 নম্বরে বলতিছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন করেছে এমন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার। প্রতিরক্ষা বাহিনী মিন্স আমরা এই যে পুলিশ বাহিনী কিন্তু প্রতিরক্ষা না, প্রতিরক্ষা হচ্ছে 3টা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এই 3টা বাহিনী থেকে পুলিশ যদি কেউ বিনা মানে পলায়ন করে তাকে পুলিশ বিনা পরোয়ানায় বেসিক্যালি আপনার গ্রেপ্তার করতে পারবে। এরপরে দেখেন যে আপনাকে বলতেছে যে বিদেশে অপরাধ করে বাংলাদেশে পালিয়ে আসলে এমন ব্যক্তিকেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। আর কোন ব্যক্তি কার্যবিধি আইনের 565-র 3 ধারা লঙ্ঘন করলে এই ব্যক্তিকেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। আর লাস্টের 9 নম্বরে যেটা সেটা বলতিছে যে কোন পুলিশ অফিসার যদি রিকুইজিশন পাঠায়, অর্থাৎ গ্রেপ্তার করার জন্য, অর্থাৎ অপর পুলিশ অফিসারের অনুরোধ পত্রের ভিত্তিতে আর এক পুলিশ অফিসার ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এইখানে একটা ছন্দ আছে, ছন্দটা যারা নতুন তারা লেখো, যারা পুরন তারা তো পারোই। আমি একটা ছন্দ তৈরি করছি এভাবে যে লেখেন সবাই, আমার ঘরে ঘোষিত চোরাই মাল আছে। আমি ব্যাখ্যা করে দিবানি তাহলে বুঝতে সুবিধা হবে, যারা নতুন তারা ভালো হবে। আমার ঘরে ঘোষিত চোরাই মাল আছে, পুলিশ প্রতিরক্ষা বাহিনী গ্রেপ্তারের অনুরোধ করে। এই এই লাইনটা লিখে পেলাম, তাহলে আমি আমি দিয়ে দিই। আমার আতে আছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে এমন ব্যক্তিকে, ঘতে আছে ঘর ভাঙার সরঞ্জামাদি পাওয়া গেলে, ঘোষিত অর্থাৎ সরকার যাকে ঘোষিত অপরাধী হিসেবে চিহ্নিত করছে। তারপরে চুরাই, সতে হচ্ছে যার কাছে চুরাই মাল আছে বলে সন্দেহ হয় এমন ব্যক্তিকে। তাহলে 1 2 3 4টে পয়েন্ট হয়ে গেল। এবার আছে পুলিশের কাজে বাধাদানকারী ব্যক্তিকে, প্রতিরক্ষা, প্রতিরক্ষা বাহিনী থেকে পলাতক ব্যক্তিকে। এরপরে আছে বলা আছে যে বিদেশে, বিদেশে অপরাধ করে বাংলাদেশে পালিয়ে আসলে, এরপরে 565-র 3 ধারা লঙ্ঘনকারী ব্যক্তিকে। এরপর আছে গ্রেপ্তারের অনুরোধ। গ্রেপ্তারের অনুরোধ মিন্স ওই যে কোন পুলিশ অফিসার যদি গ্রেপ্তারের অনুরোধ করে সেই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে এই ছন্দটা মনে রাখবেন এভাবে যে আমার ঘরে ঘোষিত চোরাই মাল আছে, পুলিশ প্রতিরক্ষা বাহিনী বিদেশে গ্রেপ্তারের অনুরোধ করে, বিদেশে গ্রেপ্তারের অনুরোধ করে। তাহলে এই বিদেশে অপরাধ করে বাংলাদেশে পালিয়ে আসলে, আর 565-র 3 ধারাটা একটু মনে রাখবেন, আর অনুরোধ তো লাস্টের পয়েন্ট আছে অনুরোধ। এইভাবে যদি একটু মনে রাখেন তাহলে 9টা পয়েন্ট মুখস্থ হয়ে যাবে। তো এখানে আমাদের একটা বিষয় জানা দরকার যে প্রশ্ন এভাবে আসে, রাখাল চন্দ্র স্যারের বইতে দেখেন লেখা আছে যে ফৌজদারি কার্যবিধি আইনের
চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেপ্তারের প্রয়োগ এবং অপপ্রয়োগ ব্যাখ্যা করো। এই প্রয়োগ এবং অপপ্রয়োগটা আপনাকে বুঝতে হবে, কোন ক্ষেত্রে প্রয়োগ হয় কোন ক্ষেত্রে অপপ্রয়োগ হয়, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বন্ধুরা একটু খাতায় লিখে রাখেন বা বইয়ের কর্নারে লিখে রাখেন, এই ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারার 3 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট এবং 9 নম্বর পয়েন্ট, এই ক্ষেত্রে বেসিক্যালি কি হয় না, আপনার গ্রেপ্তারের অপপ্রয়োগ হয় না। 3, 6, 8, 9 নরমালি মনে রাখবেন, ফৌজদারি কার্যবিধি আইনের 3, 6, 8, 9 এই পয়েন্টগুলোতে কি হয় না, আপনার গ্রেপ্তারের অপপ্রয়োগ হয় না। বাকি সকল পয়েন্টে গ্রেপ্তারের অপপ্রয়োগ হয়। কিরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, যেমন কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে এইরূপ সন্দেহে পুলিশ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আমি খাম খেয়াল খুশি মতো সিরিজ বাজার থেকে ধরে নিয়ে আসলাম, আমার কাছে মনে হচ্ছে সে আমলযোগ্য অপরাধ মানে হ্যাঁ আমলযোগ্য জড়িত আছে, এরকম গ্রেপ্তার করা যাবে না। এক্ষেত্রে পুলিশের গ্রেপ্তারের কি হয়, অপপ্রয়োগের সম্ভাবনা থাকে। 2 নম্বরে দেখেন যে একজন ব্যক্তি অজুহাত, আইনসঙ্গত অজুহাত ব্যতীত ঘর ভাঙার সরঞ্জামাদি থাকলে এই ব্যক্তি থেকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। একজন কাছে স্যার এটা হচ্ছে আমি কাঠমিস্ত্রি কাজ করি, এই ঘরের কাজ মানে জানলা দরজা করা, তারপর হাতুড়ি, এগুলো আমার নিজের, আমি ব্যক্তিগত কাজ করি, কিন্তু পুলিশ কিছুতে বিশ্বাস করতেছে না, তুমি তারা ধরে নিয়ে আসলে, তাহলে অপপ্রয়োগ হল না গ্রেপ্তারের? হলো কিনা বন্ধুরা? এটা গ্রেপ্তারের অপপ্রয়োগ হয়ে যায়। 3 নম্বর পয়েন্টটা দেখেন যে 3 নম্বর পয়েন্টে বলতেছে যে কার্যবিধি আইন অনুসারে সরকার যে সকল ব্যক্তিকে ঘোষিত অপরাধী চিহ্নিত করছে, অর্থাৎ যাকে প্রোক্লেম অফেন্ডার বলছে, অর্থাৎ ঘোষিত অপরাধীকে পুলিশ 54 ধারায় বিনা পরোয়ানায় আপনার গ্রেপ্তার করতে পারে। ঠিক আছে কিনা? 54 ধারায় আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই 3 নম্বর পয়েন্ট। তাহলে দেখেন, সরকার যাকে ফেরারি হিসেবে ঘোষণা করছে এই ব্যক্তিকে পুলিশ যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে, তাহলে পুলিশের কিন্তু কোনো অপরাধ হয় না, বা পুলিশের কিন্তু কোনো কি হয় না, কোনো দোষ আপনার হবে না। এই জিনিসটা আপনারা এখানে একটু মনে রাখবেন। ঠিক আছে কিনা? পুলিশের দোষ হবে, দোষ হবে না। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবেন, 3 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট। যেমন 9 নম্বর পয়েন্টের উদাহরণ তো আপনার দিলে বুঝবেন, যেমন মোহাম্মদপুর থানার ওসি যদি শ্রীপুর থানার ওসির একজনকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করে পাঠায়, তাহলে শ্রীপুর থানার ওসি যদি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে, এক্ষেত্রে শ্রীপুর থানার ওসির কি কোনো অপরাধ হবে? অপরাধ হবে না। কেননা মোহাম্মদপুর থানার ওসি তাকে অনুরোধ বা রিকোয়েস্টেশন পাঠাইছে যে ভাই আপনার থানা এলাকায় অমুক আসামি আছে, এর একটু ধরে দেন, তাহলে এই ক্ষেত্রে গ্রেপ্তারের কি হবে না, গ্রেপ্তারের বেসিক্যালি আপনার অপপ্রয়োগ হবে না। এই কথাটাই বেসিক্যালি আপনার এইখানে বলতেছে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাহলে এখানে দেখেন 6 নম্বর পয়েন্টে দেখেন যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন করলে, তাহলে যে ব্যক্তি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে পলাইছে এমন ব্যক্তিকে পুলিশ কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলে কিন্তু কোনো অপপ্রয়োগ হয় না, কেননা যে পলাইছে সে সবাই জানে। যেমন আমাদের থানায় অলরেডি আমার নামে এটা ইন্ডোজ করা আছে, আমি যে গেছি তারা খুঁজে পাচ্ছি না, সেনাবাহিনীর এক সৈনিক পলাই চলে আইছে, তারা ধরার জন্য নির্দেশ দিয়েছে। ঠিক আছে কিনা? তো এই এই বিষয়টা আছে, এই এই 9টা পয়েন্ট আপনাকে মুখস্থ করতে হবে। এবং রিটেনে যেটা প্রশ্ন আসে এখান থেকে যে কার্যবিধি 54 ধারায় কোন কোন ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, তাহলে 9টা পয়েন্ট লিখতে হবে। প্রশ্ন আসতে পারে 54 ধারা মোতাবেক কার্যবিধির গ্রেপ্তারের প্রয়োগ এবং অপপ্রয়োগ গুলো লেখো। তাহলে প্রয়োগ হচ্ছে আপনার 3, 6, 8, 9, অপপ্রয়োগ হচ্ছে বাকি পয়েন্টগুলো অপপ্রয়োগ। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, কার্যবিধি আইনের 54 ধারা ব্যতীত অনন্য কোন ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কার্যবিধি আইন অনুসারে? পারো না তোমরা এটা ভাই? তাহলে 54 ধারা বাদ বাদ দিয়ে তাহলে লিখতে হবে 55 ধারা, তারপরে 56 ধারা, তারপরে হচ্ছে আপনার এই যে 128 ধারা, এবারে 151 ধারা, 171 ধারা, 124-6 ধারা, নাকি হচ্ছে না? নাকি আমি ভুল বলতেছি? এই সকল ক্ষেত্রে পুলিশ কিন্তু আপনার বিনা পরোয়ানায় আপনার গ্রেপ্তার করতে পারে। কি কি আবার বলি, কার্যবিধি আইনের আপনার 54 ধারা ব্যতীত আর কোন ধারা আছে? তাহলে কার্যবিধি আইনের 54 ধারা ব্যতীত কার্যবিধির 55, 56, 57, কার্যবিধির 124-6, কার্যবিধির 127, 128, কার্যবিধি আইনের 151, কার্যবিধি আইনের